রাজধানীর সড়কে আবারও ঝরল শিক্ষার্থীর রক্ত। বাবা মায়ের সামনেই মাইক্রোবাস চাপায় পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু। গাড়িটা তখন দেখছি গতি অনেক ভাবতে পারি না যে সে এখানেও সে গতি এভাবে করবে। ওখানে কিছু দাঁড়িয়ে ছিল, গাড়িটা চোখের সামনে বাবা মার সামনে এসে একটা বাচ্চা মেয়েকে ক্লাস 5 মেয়েকে মেরে ফেললো। তার বিচার যেন আমরা পাই। বাড়িধারায় ফুটপাতের চায়ের দোকানে উঠে গেল বেপরোয়া বাস, 2 জন নিহত। জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে সমাধানের পরামর্শ। সড়ক দুর্ঘটনা আজকে মহামারী আকার ধারণ করেছে। নিরাপত্তার ক্ষেত্রে দ্রুত বাস্তবায়নে গড়িমসি হয়। অনেকগুলো অঙ্গীকার শুধু অঙ্গীকার পর্যায়ে থেকে যায়। দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময়, সঙ্গে আছি আমি ফারজানা মুমু এবং আমি হাফসাতুল বান। বুড়িগঙ্গা দখলমুক্ত করতে সপ্তাহে 3 দিন চলবে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। কর্ণফুলী দুপারে দ্বিতীয় দিনে গুড়িয়ে দেওয়া হলো অর্ধশতাধিক অবৈধ স্থাপনা। বিশ্ব ইজতেমা একদিন বাড়িয়ে 4 দিন করার সিদ্ধান্ত পরিচালনা করবে দুপক্ষই। সমঝোতার মাধ্যমে আখিরি মোনাজাত, জানালেন ধর্ম প্রতিমন্ত্রী। দ্রুত মামলা নিষ্পত্তিতে পুলিশকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। বললেন, দায়িত্ব পালনের সময় বাহিনীর সদস্যদের আচরণের বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। জাহালমের কারাভোগের ঘটনা তদন্তে দুদকের কমিটির ওপর আইনজীবীদের অনাস্থা। বিচার বিভাগীয় তদন্ত দাবি, ক্ষতিপূরণ নির্ধারণ করবেন উচ্চ আদালত। এবং রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব ও অধিকার দিয়ে ফিরিয়ে নেওয়া উচিত, ব্রিফিংয়ে অ্যাঞ্জেলিনা জোলি। উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন। আবারও রাজধানীর সড়কে ঝরল শিক্ষার্থীর রক্ত। উত্তরা রাজুক অ্যাপার্টমেন্ট প্রজেক্টের 10 নম্বর সেতুতে মাইক্রোবাস চাপায় নিহত হয়েছে পঞ্চম শ্রেণীর ছাত্রী ফাইজা তাহসিনা সূচি। রাস্তা পারাপারের সময় বাবা মার সামনে ফাইজাকে ধাক্কা দিয়ে তাকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ঘাতক মাইক্রোবাস। ঘটনাকে হত্যাকাণ্ড বলে বিচার দাবি করেছে পরিবার। স্কুলে পরীক্ষা দিতে যাবার কথা বাবা মার সাথেই রওনা দেয় 10 বছরের ফাইজা। তবে পরীক্ষা দিয়ে আর বাবা মার হাত ধরে বাড়ি ফেরা হয়নি ফাইজার। গাড়ি চাপায় ফাইজার পরীক্ষার বোর্ডটি মুচড়ে গেছে, পিঠের ব্যাগটি ছিন্ন ভিন্ন প্রায়। বাবা মার সামনেই ঘটে এই মর্মান্তিক ঘটনা। গাড়িটা তখন দেখছি গতি অনেক ভাবতে পারি না যে সে এখানেও সে গতি এভাবে করবে। আমার মেয়েটা দাঁড়িয়ে গেছে, আমি বললাম তুমি সাবধান থাকো, যে আসছে মাইক্রোবাস আসছে। কিছু দাঁড়িয়ে ছিল, গাড়িটা ধাক্কা দেওয়ার পরে পড়ে যাওয়ার পরে আবার আমরা যে দেখছি আবার তাকে টান দিয়ে নিয়ে গেছে। পড়ে গেছে, তখন সে পালানোর চেষ্টা করছে, ওর উপর দিয়ে চালিয়ে পালাই গেছে দ্রুত গতিতে। সেখানে ছিলেন আরো প্রত্যক্ষদর্শী। তারা জানান এটি কোনো দুর্ঘটনা নয়, বরং হত্যাকাণ্ড। দূর থেকে আসা মাইক্রোবাসটি পথচারী পারাপারের স্থানটি দেখলেও কোনো গতি না থামিয়েই ব্রিজে উঠে এসে ফাইজাকে ধাক্কা দেয়। তখনও বেঁচে ছিল ফাইজা। তারপরও গাড়িটি গতি বাড়িয়ে ফাইজার উপর দিয়েই চালিয়ে পালানোর চেষ্টা করে। পরে উত্তরার বাংলাদেশ মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ও চাকার নিচে পড়ে গেছে, ওই সামনে পড়ে আছে, তখন ড্রাইভার ওর উপর গাড়িটা টান দিছে, তখন এসে মারা গেছে। এর আগে সে মারা যেত না, বডির উপর থেকে গেছে। দোষী হলে তার ফাঁসি এবং ক্ষতিপূরণ এগুলো আমরা দাবি করেছি যে এটা যেন সুষ্ঠু বিচার হয়। কারণ আর কোনো বাবা মা যেন তাদের সন্তানদের স্কুলে নিয়ে যাওয়ার পথে, আসার পথে, স্কুলে যাবে পড়াশোনা করে মানুষ হতে, আর যাওয়ার পথে লাশ হয়ে যায়। এছাড়া রাজুকের এই আবাসন প্রকল্পে 6,500-এর বেশি আবাসনের ব্যবস্থা করা হলেও এখানে নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া গাড়ি চলাচলেও কোনো নিয়ম মানেন না কেউ বলে জানান বসবাসকারীরা। আমি যখন বেড়াতেও আসতাম আগে, যখন ফ্ল্যাট পাইছি বা এরকম, যখন এরপর যখন গাড়ি এত জোরে যায় ব্রিজের ওপরটা, আমাদের খুব ভয় লাগে। রাজুক আমাদেরকে এখানে বাধ্য করতেছে যে টাকা দাও, কিস্তি দাও, এখানে বাস করো। হ্যাঁ, আমরা এই সমস্ত সমস্যার কথা আমরা রাজুকের চেয়ারম্যানের সাথে বলছি, তখন উনি নিজে বলছে যে আপনাদের নিরাপত্তা, বাচ্চার নিরাপত্তার দায়িত্ব আমাদের না। এটিকে হত্যাকাণ্ড উল্লেখ করে তুরাগ থানায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছে ফাইজার পরিবার। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর বাড়িধারায় ফুটপাতের চায়ের দোকানে বাস উঠে যাওয়ায় 2 জন নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকে বাস চালক ও সহকারী পলাতক রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর রাত 3:45টার দিকে দেওয়ান পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে হঠাৎ রাস্তার পাশে থাকা একটি চায়ের দোকানে উঠে যায়। এতে ঘটনাস্থলেই চা দোকানি শাহিন ও নিরাপত্তাকর্মী কবির মারা যান। তাদের বাড়ি পিরোজপুর ও বাগেরহাটে। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে বাড়িধারার এই দোকানটি চালাতো শাহিন। এই ঘটনায় গাড়ির চালক ও সহকারীকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। গাড়ি বাড়ি যাইছে, গাড়ি সব ধুমো হয়েছে গা। পরে কালি গাড়ি শুনলাম যে কালি টাস লাগে লাগছে, দৌড়ে আইসি আয়া দিই মানুষ টানুষ কিচ্ছু নাই গিয়া। এখানে একটা শব্দ হয়েছে, শব্দ হওয়ার পরে আমি ওইদিকে ফিরে দৌড় দিছি, দৌড় দিয়ে পাশে ফিরে দেখি কি এখানে ধুমো হয়ে গেছে, অন্ধকার। একজনের নাম হচ্ছে শাহিন, চার দোকানদারি করে রাত্রে 10টা পর্যন্ত। তারপর এখানে ভ্যান আছে, ভ্যানে এখানে ঘুমায় থাকে। আর আরেকজন মারা গেছে, সেটা হচ্ছে আমাদের সিকিউরিটি গার্ড, আমরা এই জায়গায় নিরাপত্তার জন্য রাখছি, তার নাম হচ্ছে কবির। লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করি। ড্রাইভার ঘটনাস্থল থেকে পলাতক আছে। আমরা ড্রাইভারকে আটক করার কার্যক্রম অব্যাহত রেখেছি। যত দ্রুত সম্ভব তার নাম ঠিকানা সংগ্রহ করে তাকে আটক করে আইনের আওতায় আনা হবে। সড়ক নিরাপদ করতে অঙ্গীকার ও আইন কোনোটাই যথার্থভাবে বাস্তবায়ন করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। সন্ধ্যায় সময় সংবাদকে একথা জানান তিনি। সমস্যা সমাধানে সড়ক দুর্ঘটনাকে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করার দাবি জানান তিনি। সড়ক নিরাপত্তার ক্ষেত্রে আমরা দেখি এগুলো কাগজে পত্রে সীমাবদ্ধ থাকে। দ্রুত বাস্তবায়নে যেমনটি গড়িমসি হয়, তেমনটি অনেকগুলো অঙ্গীকার শুধু অঙ্গীকার পর্যায়ে থেকে যায়, এটি বাস্তবায়ন হয় না। সে কারণে এই সেক্টরে মানুষের এখন আস্থা এবং বিশ্বাসের একটা চির ধরতে শুরু করেছে। টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা, এই 12 কিলোমিটার পথ পাড়ি দিতে 12 মাসে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। আর গাজীপুরবাসীর জন্য যেন গলার কাটা এই মহাসড়ক। একদিকে নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট প্রকল্প, অন্যদিকে খানাখন্দ, সব মিলিয়ে যানজট আর ধুলায় অতিষ্ঠ জীবনযাপন। এই পরিস্থিতিতে খোদ মেয়রও নিজের অসহায়ত্বের কথা বললেন। ঠিকাদার প্রতিষ্ঠানের অবহেলার কথা স্বীকার করেও প্রকল্প পরিচালকের দাবি, দুর্ভোগ এখন কমে এসেছে। রাশেদ লিমনের রিপোর্ট। টঙ্গী থেকে গাজীপুর 12 কিলোমিটারের এই পথ পাড়ি দিতে 30 থেকে 40 মিনিট সময় লাগার কথা থাকলেও এখন লাগছে কমপক্ষে 2 থেকে আড়াই ঘন্টা, কখনো কখনো 3 থেকে 4 ঘন্টাও লেগে যায়। একসময় অবৈধ দখলে রাস্তা সরু থাকার কারণে যানজট হলেও এখনকার বিষয়টি উন্নয়নের বিড়ম্বনা। এজন্য ঠিকাদার প্রতিষ্ঠানের উদাসীনতাকেই দুষছেন এ পথে চলাচলকারীরা। 10 মিনিটের রাস্তায় আমরা 3 ঘন্টা আছি, রাস্তা জ্যামের কারণে আমরা গাড়ি চালাতে পারতেছি না। এখান থেকে এয়ারপোর্ট যেতে 1 ঘন্টা টাইম লাগে, এর ভিতরে আমরা এখন 5 ঘন্টা যেতে পারি না। আগে 3 ট্রিপ চালাতে পারতাম, এখন 1 ট্রিপ 2 ট্রিপ এরপর হয় না। এছাড়া বিড়ম্বনায় আছেন গাজীপুর নগরবাসীও। ধুলায় বিবর্ণ এখন মহাসড়কের আশেপাশ এলাকা। স্বাস্থ্য ঝুঁকি তো আছেই, সেই সঙ্গে প্রকল্প এলাকায় চলাচলের বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় ভোগান্তি এখন তাদের নিয়তি। এখানে জীবনের ঝুঁকি আছে, তারপর বাচ্চা কাচ্চা, মহিলা, এরা তো আরো সমস্যা। নগরবাসী কিংবা এই পথে চলাচলকারীদের এমন দশায় অস্বস্তিতে স্থানীয় মেয়রও। মাত্র এই 19 কিলো রাস্তা, যেখানে 15 মিনিট সময় লাগার কথা, এখানে প্রায় 3-4 ঘন্টার সময় আপ ডাউনে চলে যায়। আমরা চিঠি দিয়েছি, যোগাযোগ করেছি, তারা শুধু মুখেই বলে, তো বাস্তবে আমরা কাজটা কোনো সম্পূর্ণ দেখতে পাচ্ছি না। যদিও প্রকল্প পরিচালকের দাবি, দুর্ভোগ আগের চেয়ে কমে এসেছে। এই ভোগান্তি আমি নতুন বলবো না, এবং এই ভোগান্তি নিরসনের জন্যই আমরা কাজ করতেছি। আমাদের ঠিকাদারের অবশ্যই দুর্বলতা আছে, আমি এটা সম্পূর্ণ অস্বীকার করি না। 2020 সালের জুন নাগাদ গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের কাজ শেষ হবে বলেও জানান তিনি। রাশেদ লিমন, সময় সংবাদ, গাজীপুর। এবার অন্য প্রসঙ্গ। মামলা তদারকি ও যথাযথভাবে নিষ্পত্তিতে আলাদা ইউনিট গঠনের মতো বিশেষ ব্যবস্থা গ্রহণে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ মোকাবিলা, সন্ত্রাস দমন সহ প্রতিটি ক্ষেত্রে পুলিশ সাফল্যের পরিচয় দিয়েছে। তবে প্রতিটি আলাদা ইউনিটের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলার তাগিদ দেন শেখ হাসিনা। বছরের শুরুতেই কাজের উৎসাহ বাড়াতে নিজেদের মূল্যায়ন এবং বছর জুড়ে দায়িত্ব পালনের পর দেশের বিভিন্ন স্থানে কর্মরত পুলিশ সদস্যদের একত্রিত করতেই আয়োজন করা হয় পুলিশ সপ্তাহ।
সপ্তাহ জুড়ে নানা কর্মসূচির মধ্যে থাকে প্রধানমন্ত্রীর সাথে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষাৎ। সেখানেই পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বার্তা আসে সরকার প্রধানের তরফ থেকে। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রী বিভিন্ন ধরনের অপরাধ দমনে পুলিশের ভূমিকার প্রশংসা করে বলেন, কার্যকরভাবে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে হলে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। গুরুত্ব আরোপ করেন সাইবার অপরাধ মোকাবিলাতেও। জঙ্গিবাদ সন্ত্রাস এটা কিন্তু বাংলাদেশের একান্ন, এটা সারা বিশ্বব্যাপী একটা সমস্যা, কিন্তু আমাদের দেশে আমরা অন্তত জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে সম্ভব আমরা করতে পেরেছি। গোয়েন্দা নজরদারিও যেমন বাড়াতে হবে, পাশাপাশি এই ধরনের একটা স্ট্র্যাটেজি নিয়েই সবসময় আমাদের আরো ট্রেনিং এর দরকার এবং প্রস্তুত থাকা দরকার। মামলা দ্রুত নিষ্পত্তি করতে পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মামলা একটা করা হওয়ার পর সেই মামলার উপরে নজরদারি করা, মামলাটা যাতে সঠিকভাবে তাড়াতাড়ি পরিচালিত হয়, তার জন্য বোধহয় আপনাদের একটা বিশেষ উদ্যোগ নেওয়া উচিত। যে আপনাদের পক্ষ থেকে একটা টিমই থাকা উচিত, যে আপনারা যে মামলাগুলি করলেন সেই মামলার ভাগ্যগুলি কি হলো, সেগুলি মামলাগুলি চললো কি না। কারণ অনেক সময় দেখা যায় যে এফআইআর করে ফেলে রাখা হয়েছে, সাক্ষী নিয়ে আসা, সে মামলাগুলি করা, সেটা কিন্তু করা হচ্ছে না ঠিকমতো। শিল্প, পর্যটন সহ বিভিন্ন খাতে কর্মরত পুলিশ সদস্যদের বিশেষায়িত প্রশিক্ষণের জন্য আলাদা প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনার কথাও তুলে ধরেন শেখ হাসিনা। দায়িত্ব এবং কর্তব্য পালনরত অবস্থায় কোথায় কোন ধরনের পুলিশের আচার আচরণ, ব্যবহার বা কার্যক্রম অথবা তাৎক্ষণিক দ্রুত অ্যাকশনে যেতে হবে, এর উপরে বিশেষায়িত ট্রেনিং এর বেশি প্রয়োজন বলে আমি মনে করি। না চাইতেও পুলিশ বাহিনীর অনেক সমস্যা বর্তমান সরকার সমাধান করেছে জানিয়ে পুলিশকে জনবান্ধব হয়ে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পুলিশকে হতে হবে জনবান্ধব পুলিশ, যেটা জাতির পিতা নির্দেশ দিয়ে গেছেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। বরগুনায় অবৈধভাবে বালু উত্তোলন করে উপকূলীয় চর ভরাটের অভিযোগ, অনুমতির দোহায় সংশ্লিষ্টদের, অস্বীকার জেলা প্রশাসকের। ঢাকার চারপাশে নদী দখলমুক্ত করতে প্রতি সপ্তাহে 3 দিন করে চলবে উচ্ছেদ অভিযান। বুড়িগঙ্গা দখলমুক্ত করতে দ্বিতীয় দফার অভিযানের প্রথম দিনে 1.5 শতাধিক অবৈধ স্থাপনা গড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ। প্রথম দফা মিলিয়ে এ পর্যন্ত উচ্ছেদ হয়েছে 6 শতাধিক স্থাপনা। যে কোনো মূল্যে ঢাকার চারপাশের নদীগুলো টেকসইভাবে দখলমুক্ত করা হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। গুড়িয়ে দেওয়া হচ্ছে নদীর জায়গা অবৈধভাবে দখল করে রাখা সিমেন্টের গোডাউন। বুড়িগঙ্গা নদীর কামরাঙ্গীচর পাশে যা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে ব্যবসা করে আসছিল দখলদাররা। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দফার প্রথম দিন মঙ্গলবার সকাল থেকে বুড়িগঙ্গায় উচ্ছেদ শুরু করে বিআইডব্লিউটিএ। এ সময় বেশ কয়েকটি বহুতল ভবন ও গাছ কাটার 20 থেকে 25টি সমিল সহ 1.5 শতাধিক স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, অবৈধ দখলদারদের কাছ থেকে ভাড়া নিয়ে ব্যবসা করায় উচ্ছেদে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মালিকের জায়গা ভাড়া দিছে না, তার কিছু হয়নি, তার জায়গা ভেঙে ফেলছে। এখন ভাড়া নেওয়াতে আমার অপরাধ, এই জন্য আমার জরিমানা দিতে হলো। যদি অবাধ্য জায়গা হয় বাড়িওয়ালার হবে, জেল ফাঁস বাড়িওয়ালার হবে, আমরা তো সাধারণ ভাড়াটিয়া, আমাদের তো মনে করেন এই শাস্তি বা আমাদের হয়রানি। এদিকে উচ্চ আদালতের নির্দেশনার পরও বিভিন্ন দখলদারদের পক্ষে নিম্ন আদালতের কিছু রায়ের কারণে অভিযান বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। নদী গর্ভও ভরাট করে ফেলেছে, নদীর প্রবাহটাকেই পরিবর্তন করে দিয়েছে। আপনি দেখছেন আদালতের একটু সমন্বয়হীনতা আছে বা নিম্ন আদালত থেকে যে সমস্ত রায় দিচ্ছেন, আমি মনে করি যে হাইকোর্টের আদেশটা তারা হয়তো একটু আমলে আনার উচিত। না বুঝে নদীর জায়গা কিনে সেখানে স্থাপনা তৈরি করেন, তাহলে সরকার কিন্তু আইন অনুযায়ী সে তার জায়গা উচ্ছেদ করবে, সেটি স্বাভাবিক। উচ্ছেদ পরিদর্শনে এসে সংস্থাটির চেয়ারম্যান জানিয়েছেন, দখলমুক্ত করার পর নদীর পাড়ে খুব অল্প সময়ের মধ্যে ওয়াকওয়ে ও পরিবেশ বান্ধব পার্ক করে দেওয়া হবে। জাতির কাছে আমাদের অঙ্গীকার হচ্ছে এই নদীকে আবার নদীর জায়গায় ফিরিয়ে দেয়া, ঢাকাবাসীর জন্য এই এলাকায় বিনোদনের জন্য আসতে পারেন ভবিষ্যতে, সেই ক্ষেত্রটাকে প্রস্তুত করা। আমাদের এই প্রকল্পটা করার জন্য আমরা ইতিমধ্যে টেন্ডার করেছি। আমরা আশা করছি খুব শিগগিরই এখানে ঠিকাদার আসবেন। মোট 13 দিনের মধ্যে দ্বিতীয় দফার অভিযান চলবে বৃহস্পতিবার পর্যন্ত। সংশ্লিষ্টরা বলছেন,
অবৈধ দখলদারদের কাছ থেকে নদীর আশপাশে জায়গা কেনার ক্ষেত্রে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হতে হবে। পাশাপাশি নদীর নির্দিষ্ট পিলারের 150 মিটারের মধ্যে যে কোনো ধরনের স্থাপনা করার আগেই বিএডব্লিউটি এর সঙ্গে কথা বলে নেওয়ারও পরামর্শ দিয়েছেন তারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, কামরাঙ্গীরচর, ঢাকা। এদিকে চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সকালে নগরীর সদরঘাট থেকে এই অভিযান শুরু হয়। ঘুরিয়ে দেয়া হয় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা। নতুন করে অবৈধ স্থাপনা গড়ে ওঠা রোধে নদীর তীরে সামাজিক বনায়ন ও বিনোদন কেন্দ্র করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শফিকুল আলম। অর্থনীতি চালিকা শক্তি চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী সদরঘাট এলাকায় মঙ্গলবার সকাল থেকে শুরু হয় অবৈধ স্থাপনা উচ্ছেদ। এ সময় এক্সকাভেটর আর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় পাকা দালান, টিনশেড আর বেড়ার ঘর। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সাধারণ মানুষের মাঝে। নদীমাতৃক দেশ, আমরা নদীকে দেখতে সুন্দর, অবশ্যই উপভোগ করার কিছু আছে। যেহেতু উপভোগ করার কিছু আছে, এই উপভোগ্য জিনিসগুলো আমরা দেখতে চাই। সরকার যে কাজ করে, ভালো কাজ করে, আমাদের সরকারের উপর অনুরোধ থাকবে, আমরা যে গরিব মানুষ কিভাবে খাবো, কিভাবে চলবো। আমরা যে শ্রমিক কারখানায় কাজ করতাম, এখন আমরা তো বেকার, এখন আমরা ছেলে ফেলে নিয়ে কোথায় যাবো। 2187টি মোট স্থাপনা, এরপরেও আরও বেশ কিছু স্থাপনা হয়েছে 2015 সনের পর। আমরা এখন এই ফেজে 200-র মতো স্থাপনা আমাদের রয়েছে। এটা শেষ করার পরে আমরা নতুন করে বাকি ফেজগুলো ধরবো এবং সেখানকার উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করব। অভিযোগ আছে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর সেখানে নতুন করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়। তবে এবার কর্তৃপক্ষ বলছে সেখানে বনায়ন এবং বিনোদন কেন্দ্র নির্মাণ করা হবে। উচ্ছেদ কার্যক্রম করার পর সঙ্গে সঙ্গে এখানে গাছের চারা রোপণ করা হচ্ছে এবং গতকাল জেলা প্রশাসক মহোদয়, বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে বলেছে যে এই জায়গাগুলো, উদ্ধারকৃত যে জায়গাগুলোতে দ্রুততর সময়ের মধ্যে একটি প্রকল্প গ্রহণ করে আধুনিক নগরী, যেমনটি টেমস বা লন্ডনের টেমস নদীর পাশে রয়েছে নদীর তীরে, সেরকমভাবে সবুজায়ন এবং সুন্দর ওয়াকওয়ে এরকমটি করার পরিকল্পনা রয়েছে। 2016 সালে উচ্চ আদালতের এক রায়ে কর্ণফুলী নদীর উপর গড়ে ওঠা 2127টি অবৈধ স্থাপনা 90 দিনের মধ্যে উচ্ছেদের নির্দেশ দেন। সেই নির্দেশের 2 বছর পর অবশেষে সব জটিলতা কাটিয়ে উচ্ছেদ অভিযানে নামে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, সিডিএ এবং সিটি কর্পোরেশন। সবগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা। চট্টগ্রামের কর্ণফুলীর সদরঘাট থেকে শফিকুল আলম, সময় সংবাদ। এবার ইজতেমা একদিন বাড়িয়ে 15 থেকে 18 ফেব্রুয়ারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। বিকেলে সচিবালয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে তিনি আরও জানান, আখেরি মোনাজাতের বিষয়ে দুপক্ষ মিলে সিদ্ধান্ত নেবে। প্রথম 2 দিন মাওলানা জুবায়ের আহমদ ও পরের 2 দিন সৈয়দ ওয়াসিকুল ইসলাম ব্যবস্থাপনা করবেন। ব্যস্ততার কারণে মাওলানা সাদ কান্দলভি অংশ নিতে পারছেন না বলেও জানান তিনি। এবার আমরা একসাথে 4 দিন যাতে ইজতেমাটা চলে, একই সাথে এক প্যান্ডেলে এককভাবে 15, 16, 17, 18 এই 4 দিন ইজতেমাটা হবে। এক পক্ষের হলো মাওলানা জুবায়ের সাহেব, মাওলানা ওমর ফারুক সাহেব, আর এক পক্ষে ছিলেন ওয়াসিফ সাহেব। ইনরা কিন্তু 2 গ্রুপের সর্বোচ্চ মুরব্বী। এই ঐক্যবদ্ধভাবে করা হবে, এই সিদ্ধান্তটা আমরা সর্বসম্মতিক্রমে গ্রহণ করছি। বিএনপি ছাড়াও অন্য রাজনৈতিক দল উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে উপজেলা নির্বাচনে দলের মনোনয়ন ফর্ম বিক্রি ও জমা দেওয়ার দ্বিতীয় দিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এই মুহূর্তে আসলে ছত্রভঙ্গ এলোমেলো একটা দল, নির্বাচনে হেরে পথিক যেমন পথহারা, সে দিশেহারা পথিকের মতো অবস্থা এখন বিএনপি। উপজেলা লেভেলে তারা করতে পারে, যখন কাউন্সিলর পদে করছে, উপজেলা লেভেলে করলেও তো অবাক হবে না। কারণ বিএনপি কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্তই হোক, বিএনপির কিন্তু স্থানীয় পর্যায়ের অনেকেই নির্বাচন করতে চায়।
ডিএনসিসি উপনির্বাচনে নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুর হুদা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির রিটার্নিং অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে তিনি কথা বলেন। আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সিইসি। নির্বাচনে কে জয়ী হলো সেটা ভোটারদের বিষয়, সেখানে আপনাদের বিষয় নয়। আপনাদের বিষয় হলো আচরণবিধি কিভাবে তারা পালন করে সেটা দেখা। যাদেরকে জনগণ ভোটার ভোট দিয়ে নির্বাচিত করবেন তিনি হবেন নির্বাচিত প্রতিনিধি। আইনানুগ নির্বাচন করতে হবে। আপনাদের যে ক্ষিপ্রতা, আপনাদের নিরপেক্ষতা, আপনাদের যে বিচারিক মনোভাব নিয়ে যদি আপনারা সামনে যান, তাদের দেখবেন প্রত্যেকেই আপনাদের কথা শুনবে। অপরাধে জাহালমের কারাভোগের ঘটনা অনভিপ্রেত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। দুদককে তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মন্ত্রী। জাহালামের ভুলবশত তার যে 3 বছর তাকে কারাভোগ করতে হয়েছে, এটি অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত। দুদক একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, সরকারের অধীন কোনো প্রতিষ্ঠান নয়। সুতরাং আমি আশা করব তারা এই যে ভুলক্রমে নির্দোষ মানুষ 3 বছর কারাভোগ করলো, এটির জন্য যারা যে তদন্ত করছে, তদন্তের মাধ্যমে যারা এই জন্য দায়ী হিসেবে চিহ্নিত হবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। জাহালমের বিনা দোষে কারাভোগের ঘটনা তদন্তে দুদকের তদন্ত কমিটির ওপর আস্থা রাখতে পারছেন না সর্বোচ্চ আদালতের আইনজীবীরা। বলছেন আগে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হওয়া প্রয়োজন। জাহালমের হারানোর সময়ের ক্ষতিপূরণ প্রসঙ্গে তারা বলছেন বিষয়টি নির্ধারিত হবে উচ্চ আদালতের সিদ্ধান্তে। বিনা দোষে কারাগারে কাটাতে হয়েছে 3টি বছর। মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার সুযোগ পেয়েছেন জাহালম, কিন্তু হারিয়ে যাওয়া সময় আর ফিরে পাওয়া যাবে না। তবে মিলতে কি পারে তার ক্ষতিপূরণ? সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা বলছেন যাদের গাফিলতিতে এ ধরনের ঘটনা ঘটেছে তাদেরকে পেতে হবে দণ্ড। এ নিয়ে দুদকের তদন্তের উপরও আস্থা রাখতে পারছেন না তারা। সে আগে কি কাজ করতো, তার সোর্স অফ ইনকাম কী ছিল, তার আয়টা কী ছিল, তার পরিবারের সদস্য কতজন, এবং সে আগে যে জীবন ধারণ করতো গত 3 বছর বা 5 বছর, সেই অনুসারে তার নির্ধারণ করে তার ক্ষতিপূরণটা তাকে দিতে হবে। এবং পরিপূর্ণভাবে যাদের অবহেলায় এটা হয়ে তাকে জেল খাটতে হয়েছে তাদের পকেট থেকে টাকাটা আসবে, সরকার দেবে না। দুদকের অপরাধের তদন্ত করতে পারে না, এই জন্য জুডিশিয়াল ইনকোয়ারি হওয়া প্রয়োজন। যারা এই কাজ করেছে তাদের শাস্তি হওয়া উচিত, এবং এই লোকটা যাতে ভবিষ্যতে বেঁচে থাকতে পারে সেই জন্য তাকে অন্তত সরকারের কোষাগার থেকে একটি বড় ধরনের আর্থিক সাহায্য সহযোগিতা করা দরকার। জাহালমের মুক্তির জন্য উচ্চ আদালতের দ্বারস্থ হওয়া আইনজীবী বলছেন কি ধরনের ক্ষতিপূরণ মিলবে তা ঠিক করবে উচ্চ আদালত। জাহালমের মামলার ক্ষেত্রে কিন্তু যে ক্ষতিপূরণ যেটা সেটি আদালত দেখবেন আসলে যে কর্তৃপক্ষের অবহেলা কতটা ছিল, কিভাবে সে জড়িয়েছে, এই সবগুলো বিষয় দেখে তারপরে ক্ষতিপূরণ নির্ধারণ করবেন। জাহালমের কারাভোগকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে উচ্চ আদালতের আইনজীবীরা বলছেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে তদন্তকারী সংস্থাগুলোকে সতর্ক হতে হবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গাদের নাগরিকত্ব ও পূর্ণ অধিকার দিয়ে মিয়ানমারে ফেরানো উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর বিশেষ দূত ও হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। বিকেলে কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এর আগে দ্বিতীয় দিনের মতো রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন অ্যাঞ্জেলিনা জোলি। সকাল 8টায় ইনানি থেকে উখিয়ার কুতুপালংয়ে UNHCR পরিচালিত ট্রানজিট ক্যাম্পে যান তিনি। এ সময় মিয়ানমার থেকে পালিয়ে আসা নতুন রোহিঙ্গাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে রেডক্রস পরিচালিত ফিল্ড হসপিটালে পরিদর্শনে যান জোলি। খোঁজ খবর নেন সেখানে সেবা নিতে আসা রোহিঙ্গা সদস্যদের। এরপর D4 ক্যাম্প পরিদর্শন করে শিশুদের সঙ্গে সময় কাটান জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার এই বিশেষ দূত। বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় সরকারের প্রশংসা করেন তিনি। Rohingya are not only displaced, they are stateless, and some still won't even call the Rohingya by their rightful name. It was deeply upsetting. I'm therefore thankful that here in Bangladesh,
Rohingya refugees have their existence recognized and are being provided by the government and UNHCR with documentation and proof of their identity. বরগুনায় জেলা প্রশাসকের দোহাই দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে নির্মাণাধীন একটি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে। এতে হুমকিতে পড়ছে বরগুনার নতুন সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র শুভ সন্ধ্যা। তবে জেলা প্রশাসকের দাবি কোনো অনুমতি দেননি তিনি। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন রিপন মালিক। সমুদ্র পাড় জুড়ে সবুজে ঘেরা ঝাউবন আর সাথেই বিস্তীর্ণ বেলাভূমি। বরগুনার তালতলী উপজেলার শুভ সন্ধ্যা নামের প্রকৃতির এই অপরূপ মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্রটিতে কেবলমাত্র আসতে শুরু করেছে পর্যটকরা। এরই মধ্যে এখানে হাজির হয়েছে দানব আকৃতির এই ড্রেজারটি। পর্যটন কেন্দ্রটির খুব কাছ থেকেই কাটছে বালু, আর সেই বালু নিয়ে ভরাট করা হচ্ছে উপজেলার খোট্টারচর এলাকায় একটি বেসরকারি নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রের স্থান। একরের পর একর জমিতে চলছে বালু ভরাটের কাজ। স্থানীয়রা ও সচেতন মহল বলছে প্রায় 1 মাস ধরে বালু উত্তোলন করায় দেবে গেছে সমুদ্র পাড়টি। এমন অবস্থা চলতে থাকলে শিগগিরই শুরু হবে ভাঙন। সবচেয়ে বড় সৌন্দর্য হলো সি বিচ, সেই সমুদ্র সৈকতটায় এখন ডেবে যাচ্ছে বালু উত্তোলনের কারণে। অনেক দিন পর্যন্ত আমরা বলছি ওখানে গিয়েছি, কিন্তু আর কোনো পদক্ষেপ নিচ্ছে না। যারা এই পর্যটন কেন্দ্রটিকে ধ্বংস করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। তবে প্রতিষ্ঠানটির মিডিয়ার দায়িত্বে থাকা ব্যবস্থাপকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান অবৈধভাবে নয়, জেলা প্রশাসকের অনুমতি নিয়েই বালু উত্তোলন করা হচ্ছে। জেলা প্রশাসন এটাকে টেক কেয়ার করতেছে। আমরা নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য অলওয়েজ 1.20 কিলোমিটারের বাইরে থেকে বালু উত্তোলন করা হচ্ছে, যাতে কিনা শুভ সন্ধ্যা বীজ ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে জেলা প্রশাসক বলছেন তার নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে কোম্পানিটি। সমুদ্রের বালিতে আমার অনুমতি দেওয়ার অবকাশই নেই, সুতরাং এরকম কোনো কিছু বলে থাকলে তারা বিভ্রান্ত ছড়াচ্ছেন। আমরা এই বিষয়টা আপনি বললেন, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। 307 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য বর্তমানে 100 একর জমিতে বালু ভরাটের কাজ চলছে। পরবর্তীতে আরও 200 একর জমিতে বালু ভরাট করা হবে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দুপক্ষের সমান সুযোগের দাবি মানতে বিশ্ব ইজতেমা 1 দিন বাড়িয়ে 4 দিন করার সিদ্ধান্ত। সমঝোতার মাধ্যমে হবে আখেরি মোনাজাত, প্রত্যাশা সরকারের। রাজধানীর উত্তরায় মাইক্রোবাস চাপায় সাংবাদিকের স্কুল পড়ুয়া মেয়ে নিহত। বারিধারায় ফুটপাতের চায়ের দোকানে বেপরোয়া বাস উঠে যাওয়ায় 2 জনের মৃত্যু। বুড়িগঙ্গা দখলমুক্ত করতে সপ্তাহে 3 দিন চলবে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। কর্ণফুলী দুপারে দ্বিতীয় দিনে গুড়িয়ে দেয়া হলো অর্ধশতাধিক অবৈধ স্থাপনা। দ্রুত মামলা নিষ্পত্তিতে পুলিশকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। বললেন, দায়িত্ব পালনের সময় বাহিনীর সদস্যদের আচরণের বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এবং রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব ও অধিকার দিয়ে ফিরিয়ে নেওয়া উচিত, ব্রিফিংয়ে অ্যাঞ্জেলিনা জোলি। উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।